নয়াদিল্লি যতই ভয় পাচ্ছে ততই তাদের উপর মুসিবত বাড়ছে। লোকে বলে যারা ভয় পায় তাদেরকেই মুসিবতে পায়। ঠিক এইরকমটি অনুভব করা যাচ্ছে অদ্য নয়াদিল্লির ওপর। একদিক দিয়ে পাকিস্তান, অন্যদিক দিয়ে চীন, আর অপর দিক দিয়ে বাংলাদেশ। সেই নিয়ে যখন চাঞ্চল্যকর কিছু, রহস্যজনক কিছু সৃষ্টি হচ্ছে, এমনকি তা নিয়ে কথাবার্তা হচ্ছে, তা কিন্তু রীতিমতো সারা বিশ্ববাসী জানছে। মনে করেন একজন ব্যক্তি কোনো কিছুতেই রাগ পায়, তাকে তখন মানুষ বেশি করে কুচু দেয়। যখন কুচু দেওয়া হয় তখন কিন্তু সে আরো বেশি রাগ পায়। তখন এই লোকটাকে আরো কিছু মানুষ আছে যারা নাকি আরো কুচু দেয়। তার মানে এটা একটা হাস্যরসের বিষয় হয়ে দাঁড়ায়। ভারতকে নিয়ে যে কুচুকুচি চলছে, সেটা যদি ভারত স্বাভাবিক মেজাজে দেখে নিত, এমনকি ভদ্র সভ্য মেজাজে, তাহলে কিন্তু তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হতো না। ভারত যতই রাগ পাচ্ছে, উত্তেজিত হচ্ছে, ততই কিন্তু তাদেরকে আরো উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি ভারতের সাতগুরু নামে একজন ধর্মগুরু, তিনি একটি বিতর্কিত মন্তব্য করেছেন। সেই বিতর্কিত মন্তব্যটা হলো চিকেন নেক্স নিয়ে। চিকেন নেক্স নিয়ে এই সাতগুরুর মন্তব্যের পর নাগাল্যান্ডের পর্যটন উচ্চশিক্ষামন্ত্রী তেমজেন ইমনা বাংলাদেশের মুসলিমদেরকে গলা কাটার হুমকি দিয়েছেন। তিনি গলা কাটার হুমকি দিয়েছেন যে যদি বাংলাদেশ এই চিকেন নেক্সের দিকে এগিয়ে যায়, তাহলে ভারতের হিন্দুরা বসে থাকবে না, তারা বাংলাদেশের মুসলিমদেরকে গলা কেটে। তেমজেন ইমনা সম্প্রতি তার এক বক্তব্যে উত্তর পূর্ব ভারতের এক শক্তির উদাহরণ দেন। সেই শক্তিটাকে তিনি মহাশক্তি বলে উল্লেখ করেন। আর সেই শক্তিটা ছিল একসময় সেই এলাকার অর্থাৎ রাজ্যের একটা শক্তি ছিল, যারা নাকি শত্রুদের গলা কেটে দিত। এরকম ধরনের এক ভয়ভীতি দেখিয়ে তিনি বাংলাদেশের মুসলিমদেরকে গলা কাটার হুমকি দিয়েছেন। আর সেই হুমকিটা রীতিমতো সমগ্র সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে নির্দ্বিধায়। তিনি মানুষের কল্যাণে, এমনকি ধর্মের কল্যাণে কাজ করে থাকেন। কিন্তু তিনি মুখ থেকে যে একটি বক্তব্য এসেছে, সেই বিতর্কিত বক্তব্যটা ভারতকে উত্তেজিত করছে। ইতিপূর্বে আমরা দেখতে পেরেছি যে বিজেপির যে কোনো ধরনের প্রস্তুতি, এমনকি যে কোনো ধরনের আকস্মিক বার্তা, সেগুলিও কিন্তু মানুষকে প্রকম্পিত করেছে, বাংলাদেশকে প্রকম্পিত করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, বিজেপির নেতারাও কিন্তু এভাবে কথা বলে থাকেন যে বাংলাদেশকে নিয়ে যে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হয়। কিন্তু বাংলাদেশ তো আর উত্তেজিত হচ্ছে না, বরং ভারতের মাঝে যারা হিন্দু সম্প্রদায় আছে, তারাই কিন্তু বারবার উত্তেজিত হয়ে তাদের বক্তব্যের জের হিসেবে বাংলাদেশকে অনেকটা হুমকি দমকি ইত্যাদি দিয়ে থাকে। শুধু তাই নয়, তাদের এই বিতর্কিত মন্তব্য ও বক্তব্যের জেরে ভারতের যারা মুসলিম আছে, সংখ্যালঘু, তাদের উপর কিন্তু নির্মমতা দেখাচ্ছে তাদের দেশের যে জনগণ। অর্থাৎ হিন্দু সম্প্রদায় এখন শুধু মুসলিমদেরকেই শত্রু মনে করছে। খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি অন্যান্য কিছু সংখ্যালঘু আছে, তাদের উপরেও কিন্তু এরকম অমানবেতর যে আচরণ, অমানবিক আচরণ করছে। সেটার দ্বারা প্রকাশ পাচ্ছে যে ভারত শুধু হিন্দুদেরই রাজ্য, হিন্দুরাই থাকবে আর অন্য কেউ থাকবে না। সম্প্রতি বাংলাদেশের বলে ভারতের অনেক মুসলিমদেরকে তাড়িয়ে দিয়ে এমনকি বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করে। সেই পুশব্যাকগুলি বাংলাদেশের বিজেপি যে কোনো উপায়ে কিন্তু রুখে দেন। আর সেই রুখে দেওয়ার ফলে তারা আরও উত্তেজিত হচ্ছে যে অন্য কোনো পদক্ষেপে বাংলাদেশের বলে ভারতের যত মুসলিম আছে সব টেলে দেওয়া, এমনকি বাংলাদেশ তার বোঝা নিয়ে যেন আরও মহাবিপাকে পড়ে, সেই ধরনের একটা পরিকল্পনা চলছে। যেমনটি আমরা দেখছি যে মিয়ানমারের কিছু মুসলিম আছে যারা নাকি সেখানে জন্মসূত্রে নাগরিক, অথচ জন্মসূত্রে নাগরিক হওয়া সত্ত্বেও তাদেরকে এই অর্থাৎ মিয়ানমারে থাকতে দেবে না, রাখাইনে থাকতে দেবে না।
এরকম একটা চিন্তা ভাবনাকারী তাদের উপর অত্যাচার এমনকি নির্মমতা দেখিয়েছে। শেষ পর্যন্ত সেখানকার মুসলিমরা অপারক হয়ে এই বাংলাদেশে এসে প্রবেশ করে। প্রায় 12 লক্ষ এই মুসলিম রোহিঙ্গা যারা তারা প্রবেশ করে, আর তাদের যে বোঝাটা বাংলাদেশেই বইছে। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এসেছিলেন বাংলাদেশ সফরে। তখন রোহিঙ্গা যে ক্যাম্পগুলি আছে সেগুলি তিনি নিজ চোখে দেখেছেন। এমনকি তিনি এটিও বলেছিলেন যে বাংলাদেশের মাধ্যমে একটা মানবিক সহায়তা দেওয়ার জন্যে, এমনকি বাংলাদেশে যারা রোহিঙ্গা আছে তাদের জন্মভূমিতে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই মিয়ানমার সরকার সে কিন্তু কোনো ধরনের উক্তি করেনি, অর্থাৎ এই রায় মেনে নেয়নি। ফলে জাতিসংঘের মহাসচিব বলেছিলেন যে মানুষ যাদের সম্পদও তাদের, অর্থাৎ আরাকান রাখাইনের যে অংশটা, সেই অংশটাতে যারা বাস করে তারা যেহেতু সেখানে থাকতে পারবে না, তাদেরকে স্থান দেওয়া হবে না, তাহলে মানুষ যেহেতু বাংলাদেশের, সেই সম্পদও বাংলাদেশের। সেই হিসাবে আরাকান ও রাখাইনকে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত করার জন্য, সংযুক্ত করার জন্য অনেক গণমাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার প্রতিবাদ করছেন যে ভারতের ভিতর যারা মুসলিম আছে কিংবা অন্যান্য সংখ্যালঘু আছে তাদের উপর যেন অত্যাচার করা না হয়, এমনকি বাংলার প্রতি যেন বেদনাদায়ক কোনো কিছু প্রকাশ না করে ভারত সরকার, বিজেপি সরকার। সেই কারণে তিনিকেও বারবার হেনস্থা করার মতো পরিকল্পনা করা হয়েছে এই বিজেপি কর্তৃক, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার কর্তৃক। অর্থাৎ নয়াদিল্লি ও মিয়ানমার তারা মানুষ রাখবে না, তাহলে তাদের স্থান রাখবে কি করে? আসাম যদি ভরপুর হয়ে থাকে এই মুসলিমে, এমনকি সেই মুসলিম যদি বাংলাদেশের হয়ে থাকে, তাহলে আসাম রাজ্যটাও তো বাংলাদেশের, সেটা তাদেরকে বুঝে নিতে হবে। শুধু তাই নয়, মিয়ানমারের আরাকান রাখাইন যে রাজ্যটা, সেটার মানুষ যদি বাংলাদেশের হয়ে থাকে, তাহলে সেই রাজ্যটাও তো বাংলাদেশের। আর এটা তো ইতিপূর্বে বাংলাদেশেরই ছিল। তখনকার সময়ে এই দুটি স্থানকে ভারতের মানচিত্রভুক্ত করা হয়েছিল, আরাকান রাখাইন রাজ্যকে মিয়ানমারের মানচিত্রে সংযুক্ত করা হয়েছিল। সেই সংযুক্তি স্থলটা কেটে দিলে ভারতের আসাম, এমনকি মিয়ানমারের যে আরাকান রাখাইন রাজ্য রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের হয়ে যাবে। আর বাংলাদেশের হওয়াটাই কিন্তু স্বাভাবিক, কারণ সেখানকার যারা জন্মসূত্রে নাগরিক তারা কিন্তু সেখানকার স্থায়ী বাসিন্দা, তারা সেখানকার নাগরিক। সেই হিসাবে সেই নাগরিকদেরকে যদি তারা ভালো না বাসে, স্থান দিতে না চায়, এমনকি সে দেশের যে সুযোগ সুবিধাগুলি, নাগরিক সুযোগ সুবিধা, সেগুলি যদি দিতে না চায়, তাহলে সেই নাগরিকরা যখন বাংলাদেশে সংযুক্ত হবে, তাহলে এই বিশ্ব আইন মতে সেই স্থানগুলিও কিন্তু বাংলাদেশে সংযুক্ত হওয়াটা স্বাভাবিক।